Hello everyone, welcome to Breakthrough Performers Roundtable Discussion at Ground Zero. আমি শাকিব ফাহাদ, আমার সাথে আজকে গেস্ট হিসেবে আছেন সোহেল মণ্ডল, আজমেরি হক বাঁধন, নাসিরুদ্দিন খান, মুস্তাফিজুর নূর ইমরান এবং তাসনুভা তামান্না। থ্যাংক ইউ। সো আমাদের দেশে নর্মালি এরকম অ্যাক্টার্স রাউন্ড টেবিল ডিসকাশন হয় না, তো আজকে আমরা এটা করছি। আপনাদের কেমন লাগছে? কে বলবে? খুবই ভালো লাগছে। মানে এই ধরনের মানে রাউন্ড টেবিল বৈঠকগুলো আসলে আমাদের জন্য অনেক কাজে দেয়। মানে আমার কাছে মনে হয় যে বাঞ্চ অফ অ্যাক্টরসের সাথে কথা বলা যায় এবং তাদের এক্সপিরিয়েন্সটা বোঝা যায়, শেয়ার করেন। এবং আই থিঙ্ক যারা অডিয়েন্স থাকেন তারাও এই কাজের প্রসেসটা সম্পর্কে একটা ইনভলভ হন। ভালো লাগছে। থ্যাংক ইউ ইনভাইটিং মি। সো আমরা আজকে আপনাদের থেকে আপনাদের ক্রাফট অফ অ্যাক্টিং বা আপনারা একটা চরিত্র কিভাবে হয়ে ওঠেন, আপনাদের চিন্তা ভাবনা, এই সব কিছু নিয়ে একটু ডিটেইল আলাপ করব। সো আমার প্রথম প্রশ্ন যেটা, যে আমাদের এপিসোডের নাম হচ্ছে ব্রেক থ্রু পারফর্মার্স রাউন্ড টেবিল। সো আপনার ক্যারিয়ারে ব্রেক থ্রু পারফরমেন্স কোনটা ছিল ইমরান, যেটার কারণে অডিয়েন্স এবং ফিল্ম ক্রিটিক বা ফিল্ম মেকারদের কাছে আপনি অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল? অনেক মানুষের কাছে বা অনেক ইন্ডাস্ট্রির অনেকের কাছে পৌঁছানোর যে জায়গা, সেটা আমরা একটা সিনেমা নগর যখন ফার্স্ট লুকটা রিলিজ হয়েছিল, আর তারপরে ইতি তোমারই ঢাকা, এন্ড দেন আই গেস মহানগর। নাসির ভাই? আমার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এক একটা কন্টেন্ট হয়তো বের হয় তখন একটু আলোচনা হয়, কিন্তু মহানগর যখন ম্যাস পিপলের কাছে গেল তখন ওইটা নিয়ে একটু বেশি আলোচনা হয়েছে। তো বাঁধন, আপনার ক্ষেত্রে কোনটা আপনার মনে হয় যে ব্রেক থ্রু পারফরমেন্স ছিল? রেহানা মারিয়াম নূর আসলে সেই কাজ যেটা দিয়ে আমি শুধু অডিয়েন্স না, একজন অ্যাক্টর হিসেবে নিজেকে প্রুভ করতে পেরেছি। সো ডেফিনেটলি রেহানা মারিয়াম নূর। ফিল্ম হিসেবে তো কানজে গেছে, অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, বাংলাদেশের প্রথম সিনেমা, সব ঠিক আছে, কিন্তু একজন অ্যাক্ট্রেসের জন্য যে হয় না যে আমাকে কখনো কেউ অ্যাক্টর হিসেবে গণ্য করতো না, মনে করতো যে আচ্ছা ঠিক আছে ও এভারেজ কাজ করে, ওকে দিয়ে এটা হবে না। হ্যাঁ, তো আমি সবসময় বলতাম, কিন্তু বললে তো আর হবে না, কাজ দিয়ে প্রমাণ করাটা ইম্পর্টেন্ট। সো আমি সবসময় একটা কথা বলতাম যে আসলে একজন অ্যাক্টর কেমন অ্যাক্টিং করবে এটা ডিপেন্ড করে ডিরেক্টর আর ক্যারেক্টারের উপর। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তো সেই রকম ক্যারেক্টার পাওয়ার সৌভাগ্য তো আমাদের এখানে খুবই কম, স্পেশালি মেয়ে যারা কাজ করে, ফিমেল অ্যাক্টর যারা আছে তাদের জন্য তো খুবই ডিফিকাল্ট যে একটা এরকম ক্যারেক্টার পাবো রেহানার মতো। আমার মনে হয় রেহানার থ্রুতে আমি আসলে অডিয়েন্স এবং ক্রিটিক্যালিও আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আমি একটু অন্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে ব্রেক থ্রু পারফরমেন্স আমার ক্ষেত্রে এখনো হয়ে ওঠেনি, মানে অ্যাজ আ পারফর্মার, অ্যাজ আ অ্যাক্টর। বাট হয়তো অডিয়েন্সের সাথে পরিচিত হওয়া বা অডিয়েন্সের কাছে পৌঁছানো, সেটা তো অবশ্যই তাকদীর, ওয়ান অফ দ্য ওটা তো আমি লাইভ ফ্রম ঢাকাতেও হয়েছে, ওটা আমি বলবো যে ওইটা হচ্ছে আমি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছি। আর নোনা জলের কাব্য একটু ডিফারেন্ট হয়েছে, নোনা জলের কাব্যতে আরেকটু বেশি আমরা মানুষকে দেখাতে পেরেছি, সো মানুষ আরেকটু বেশি জানে ওইটা সম্পর্কে। সো ওইভাবে ব্রেক থ্রু বললে সম্ভবত আমি বলবো যে আসলে নোনা জলের কাব্য। আপনারা যখন যে কোনো চরিত্রের জন্য প্রিপারেশন নেন, সো আপনাদের প্রসেসটা কি, মানে আপনারা কিভাবে ওই চরিত্রটার মধ্যে ঢুকেন? এটা নাসির ভাই বলবে। এটা নাসির ভাইকে দেওয়া, কারণ নাসির ভাই হচ্ছে আমাদের এখানে সুপারস্টার এবং আমাদের সবার গুরু। নাসির ভাই আনসার জানেন, নাসির ভাই আপনার সাথে যখন যে অ্যাক্টিং করে, আমি জানি না যে আমি যেহেতু আমার সৌভাগ্য হচ্ছে আপনার সাথে কাজ করার, আপনার সাথে কাজ করতে গেলে অটোমেটিক আপনার কো অ্যাক্টরের অ্যাক্টিং ভালো হয়। এগ্রিড। সো এটা অনেক ইম্পর্টেন্ট। তো কারণ আপনি আমাদের তো নানান বিধ অভিজ্ঞতা আছে, তার মধ্যে একটা অভিজ্ঞতা এরকম যে ইচ্ছা করে ছেলে কো অ্যাক্টররাই ইচ্ছা করে ধরেন অ্যাক্টিংটা এমনভাবে করে যাতে আমাদের অ্যাক্টিং খারাপ হয়ে যায়, এরকমও কিন্তু পলিটিক্স আছে মিডিয়াতে। সো আপনি এরকম না, কিন্তু ওটা একটা রং প্রসেস যদিও না, কিন্তু আমি এটা ওনার ক্ষেত্রে বলতে চাই, কারণ আপনি নিজে তো ভালো অ্যাক্টিং করেনই, কিন্তু আপনি এইটাও এনশিওর করেন যে আপনার আশেপাশে যারা আছে আপনি তাদের অ্যাক্টিংটা আপনি ঠিক করা ছাড়েন। হ্যাঁ, কারণ সবাই মিলেই তো সিনটা ওয়ার্ক করবে, একজন ভালো অ্যাক্টিং করলো। আপনি বলবেন না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পার্টিকুলার কোনো ক্যারেক্টার নিয়ে বলছি না, অভিনেতার কথা বলছি আর কি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, ধরলাম যে গড়ে আমি 5 দিন কাজ করি মাসে, তাহলে 25 দিন তো আমি ফ্রি, তাই না? কিন্তু আমার মনে হয় 25 দিনই হচ্ছে মূল কাজগুলো। একজন সব দিক দিয়ে নিজেকে টিউন করার ব্যাপারটা, লাইফস্টাইল থেকে শুরু করে একেবারে সব কিছু।
একদম সব কিছু, মানে তার এই মানুষের সাথে মেশা বা অবজারভেশন, যেগুলো আমরা অ্যাক্টিং এর ক্ষেত্রে বলি আর কি, ওই কাজগুলো হচ্ছে আমার মূল কাজ। এরপরে আসে ওই কাজটার, ওই ক্যারেক্টারটা প্রিপারেশন, এবং ওই প্রিপারেশনটা আমার মনে হয়েছে পর্যন্ত যত বেশি ডিরেক্টরের সাথে আড্ডা দেওয়া যায় বা তার সাথে মেশা যায় তত বেশি সুবিধা। স্ক্রিপ্টে যাই থাকুক না, স্ক্রিপ্টে অনেক কিছুই থাকে, অনেক কিছু থাকেও না, তাহলে সেই ডিরেক্টরটা তাকে দেখে অনেক কিছু হয়তো ইনকর্পোরেট করতে, হ্যাঁ বলে, যেটা আমরা আগে যে গুরু নির্ভর যে শিক্ষা কথা আমরা বলতাম, তখন হচ্ছে সবসময় গুরুর সাথে থাকতো, সেটা সঙ্গীতজ্ঞ হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে। তো 30 দিন থাকলে 30 দিন তো গুরু শিখাচ্ছেন, কোনো একদিন হঠাৎ করে একটা স্পেসিফিক বিষয়টা বা একটা নোট ধরিয়ে দিবে, এই স্পেসিফিক সে নির্দিষ্ট বিষয়টার জন্য বেশি মেশা উচিত। তো এরপরে ডিরেক্টরই তাকে আসলে গড়ে নেয় আর কি। এটা আমি বিশ্বাস করি, এটা আমার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে না, মানে এমনিতে জীবন জীবিকার ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আমার আশেপাশের সন্তানরা ভালো থাকলে আমার সন্তান ভালো থাকবে, অর্থাৎ আমার আশেপাশের অ্যাক্টররা ভালো করলে আসলে আমারটাও ভালো হবে, বা সব মিলে একটা জিনিস ভালো হবে। ইমরান, আমি আপনার প্রসেসটা জানতে চাই। আমার ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে যে আই ট্রাই টু এক্সপ্লোর মাইসেলফ। অবশ্যই যে ক্যারেক্টারটা করতে যাচ্ছি সেই ক্যারেক্টারটাতে ডিরেক্টরের ভিশন খুব ইম্পর্টেন্ট। তো সেই ভিশনটাকে যদি আমাদেরকে পোর্ট্রে করতে হয়, ডিরেক্টর কিভাবে ক্যারেক্টারটাকে চাচ্ছেন, সেই গুণাবলী বা সেই বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই আমার মধ্যে কোথাও আছে অথবা নেই। কোনটাকে আমি আসলে ব্যবহার করতে পারবো যেটা আমার মধ্যে আছে, আর কোনটা নেই যেটাকে হয়তোবা আমার খুঁজতে হয়। তো সেখানে অবজারভেশন অনেক বড় একটা জায়গা থাকে বোধ হয়, এবং মাত্রা থাকে। তো ধরেন সব ধরনের খুশির মাত্রা তো একরকম না, সব ধরনের দুঃখের মাত্রা একরকম না, সব ধরনের কষ্টের মাত্রা একরকম না। তো আপনি কোন সিচুয়েশনে, কোন এনভায়রনমেন্টে কি রিঅ্যাক্ট করছেন। তো আই বিলিভ ইন রিঅ্যাক্ট, নট অ্যাক্ট। আমি নিজেকে সকলের কো-অ্যাক্টর মনে করি। আমরা হয়তো বসে বাসায় বসে শুয়ে মানে আড্ডা দিতে হয়তো এটা নিয়ে ভাবতে পারি, এটা একটা সাবকনশিয়াস প্রসেসও লাগে, যেটা হয়তো এক ধরনের ট্রাই থাকে। আমরা ওটা ভাবতে পারি, কিন্তু সেটা ঘটে তো আসলে গিয়ে সেটে গিয়ে তো সমস্ত কিছু ডিফারেন্ট হয়। আমরা যতই রিহার্সাল করি, এখানে করি, কিন্তু যখন আমরা সেটে যাই সেটা ডিফারেন্ট। তো সেই জন্য আমি শুধু স্কেলিটনটা হয়তো বা এক ধরনের ভাবনার মধ্যে দিয়ে রাখি যে আসলে এই ক্যারেক্টারটা কিভাবে হাঁটে, কিভাবে চলে, কিভাবে কথা বলে, কিভাবে আসলে তার জীবনযাপন করে, লাইফস্টাইল। যদি একবার ওই ক্যারেক্টার লাইফস্টাইলটাকে শুরুতে একটা স্কেলিটনে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা ফার্স্ট শটটা যখন হয় তখন সেইটাতে একটু একটু করে মাংসটা লাগতে শুরু। তারপরে ছবিটা যখন শেষ হতে থাকে, যখন ছবিটা শেষ হয়ে যায় তখন ক্যারেক্টারটা মাত্র শুরু হয়, ফুলফিল হয়। এইটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলছে, সেটা আমি আসলে সোহেলকে জিজ্ঞেস করতে চাই। যেটা ইমরান বললেন বা নাসির ভাই বলছেন যে রিয়েল লাইফ একটা ক্যারেক্টারকে বা কাউকে হয়তো অবজার্ভ করলেন, বাট ডেফিনেটলি আপনার অ্যাজ এ আর্টিস্ট হিসেবে হয়তো আইডিয়া থাকে কি যে আপনি ওকে ফিলোসফিক্যালি বা সাইকোলজিক্যালি ওকে বুঝবেন, শুধুমাত্র ওকে অনুকরণ করবেন না। তো এখন এই যে আপনি মেথড অ্যাক্টিং যখন করেন, আপনি কিভাবে ওর সাইকোলজিতে নিজেকে ব্যাপার নিয়ে যান ওই জায়গাটা? এক্স্যাক্টলি প্রসেসটা, মানে প্রথম প্রসেসটা বলি যে ইচ অ্যান্ড এভরি অ্যাক্টরের একটা নিজস্ব প্রসেস তৈরি হয়ে যায়। এটা হচ্ছে বেসিক। আমরা যেই মেথডগুলো পরিচিত, যারা একটু ওরা যেমন ইউনিভার্সিটিতে পড়েছে, আমি যেমন থিয়েটার থেকে আসছি, তো ওখান থেকে যে ধরনের মেথড শেখা হয় সেইটা একটা প্রসেস। এই মেথডটার মধ্যে থেকেই একটা ইন্ডিভিজুয়াল তৈরি হতে থাকে, যে আমি কিভাবে মানে ক্যারেক্টার প্রিপেয়ার করতে অভ্যস্ত বা আমি কমফোর্টেবল। হ্যাঁ, ওই নিয়ম কানুনের মধ্যে থেকে সবসময় সব চরিত্রে আমরা ওই নিয়ম কানুনের ভিতর দিয়ে যাই না। কোনো চরিত্র ডিপেন্ডস অন ওই পার্টিকুলার ডিরেক্টর, ডিপেন্ডস অন ওই পার্টিকুলার গল্পের উপর নির্ভর করে আমার প্রিপারেশনটা কেমন হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমার এখন এসে মনে হয় যে আমি যদি একজন মেজবাহ রহমানের সাথে কাজ করি, বা একজন মাসুদ হোসেন উজ্জ্বলের সাথে কাজ করি, অথবা একজন শিহাব শানের সাথে যদি কাজ করি, ইচ অ্যান্ড এভরি ডিরেক্টরের ওয়ে অফ ক্যারেক্টার দেখাটা হচ্ছে ডিফারেন্ট। এবং তাদের সাথে যেটা নাসির ভাই প্রথমে বললেন যে আলোচনা, সেই গল্পটা শোনা এবং সেই চরিত্রের ইটা শোনা, আর নূর যেটা বললেন যে একটা স্কেলেটন আমরা বাসার দিকে তৈরি করার চেষ্টা করতাম। ফিলোসফিক্যাল জার্নির ক্ষেত্রে যেটা হয় যে ওই যে আলাপটা হয়, ওই যে ডিরেক্টরের সাথে আলাপটা হয় গল্পটা নিয়ে, ইভেন রাইটার যদি উপস্থিত থাকেন বা তার সাথে যোগাযোগ করার সুযোগ থাকে, তাহলে তার সাথে একটা আলাপ হয়।
তো সেই আলাপের মধ্য দিয়ে আমরা যেটা করি, আমার যেটা তাকদিরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনার প্রশ্নটাতে পৌঁছাতে পারি যে তাকদির যখন স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট হচ্ছিলেন তখন থেকে প্রজেক্টের সাথে যুক্ত, অর্থাৎ ইয়েরা লিখছিলেন, মাসুমরা লিখছিলেন, আমাকে তারা ডাকলেন, যখন কাস্টিং হয়ে গেল তখন থেকেও আমরা এক ধরনের ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ওটা একটা প্রসেস যে লিখছিল, আচ্ছা এই ডায়লগটা এরকম শোনা যাচ্ছে, ঠিক আছে আমরা একটু ডায়লগটা অন্যভাবে করি, এটাও একভাবে আগানো যায়। আরেকটা হচ্ছে যে যদি পার্টিকুলারলি আমার নিজের প্রিপারেশন লাগে, যে বেসিক আমরা অবজারভেশনের মাধ্যমে যে জিনিসগুলো দেখতে থাকি চারপাশের যেটা, কিন্তু আমরা ওইটাকে আসলে আমি কখনো কপি করতে পারি না। ওই ইমোশনাল জার্নিটা তো মোটামুটি আমাদের ভিতরেও আছে, যেটা ইমরান বললেন যে আমরা ওইটা হয়তো ধারণ করি, যেগুলো আমার সাথে মিলছে সেগুলোকে আমি হয়তো মিলাচ্ছি, যেটা আমার সাথে পরিচিত না, যে ইমোশনাল জার্নিটার সাথে পরিচিত না, সেটা অ্যাচিভ করার ট্রাই করতে থাকি থ্রু আওয়ার এক্সপিরিয়েন্স, থ্রু আওয়ার পড়াশোনা, আমাদের ইমাজিনারি ওয়ার্ল্ড এবং থ্রু পিপল টু পিপল কানেকশন। সো যদি ডিরেক্টরের সাথে অ্যাক্টরের যে ভিশনটা ডিরেক্টর যেভাবে দেখছে, আপনার কিছুটা ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন পারফর্ম করার সময়, তখন আপনি হাউ ডু ইউ অ্যাড্রেস দ্যাট? ওই যে কনভারসেশন আমরা যখন প্রি প্রোডাকশনে আমরা যখন স্ক্রিপ্টটা নিয়ে বসি থ্রু ডিরেক্টর, ওই যে বললাম ইচ অ্যান্ড এভরি ডিরেক্টর অ্যাপ্রোচ ডিফারেন্ট, তারা যদি কমফোর্টেবল থাকেন কনভারসেশন করতে তাহলে ওই কনভারসেশনটা আগে দুটো ওয়ে হয়। আমরা এটা আসলে প্রফেশনাল জায়গা থেকে করি। একটা হচ্ছে যে যিনি কমফোর্টেবল এবং ওই ওয়েতে আগাতে থাকেন তার সাথে আমরা ওই প্রসেসে আগাতে থাকি। আবার যিনি ওই ব্যাপারে একদমই স্ট্রিক্ট, যে না আমি স্পেসিফিক এই ক্যারেক্টারের লাইনটা এখান থেকে এই পর্যন্ত দেখছি, এভাবেই তুমি এটাই করো, ওইটা আমার প্রফেশনাল জায়গাতে আমি ট্রাই করি, যেহেতু অ্যাজ আ প্রফেশনাল আমি ওখানে পৌঁছাতে। হয়তো ওই ক্ষেত্রে কিছুটা প্রবলেম যেটা মানসিকভাবে তৈরি হয়, যেটা হয় যে না এটা তো আসলে এরকম যাওয়ার কথা না, আমার লজিক্যাল পয়েন্টটা এরকম হচ্ছে। কিন্তু আমরা যেহেতু ফিল্মটা আসলে ডিরেক্টর মিডিয়াম, আমরা যদি থিয়েটার হতো আমি কিন্তু আরেকটু, কারণ থিয়েটারে কি হয় ডিরেক্টর রাইটার অ্যাক্টরদের ওয়ে অফ প্রসেসটা একটু ডিফারেন্ট হয়, মানে আমরা ওইটা নিয়ে অনেক কাজ করতে পারি, প্রচুর কনভারসেশন করতে পারি, প্রচুর কনভারসেশন করে আমরা একটা জায়গায় পৌঁছাই। কিন্তু যেহেতু এটা একটা ডিরেক্টরিয়াল মিডিয়াম, সেই ক্ষেত্রে কিছুটা আমরা ওই প্রসেস হয়ে যায়। যদি তিনি স্ট্রিক্ট থাকেন ইভেন ডায়ালগস এর ক্ষেত্রে, যে কমাটাই থাকতে হবে, এই দাড়িটাই পস্টাই লাগবে, আমরা চেষ্টা করি এটাকে অ্যাডপ্ট করার জন্য। তখন নাইস। বাঁধন, আপনি কিছু অ্যাড করতেছেন? রেহানা দিয়ে যখন আমার শুরু হলো, রেহানার ক্যারেক্টার যখন আমি আসলে ধারণ করলাম, তারপর থেকে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো খুব ইন্টারেস্টিং ওয়েতে আমার ক্যারেক্টারকে আমি বিল্ড আপ করেছি, এবং যার জন্য কিন্তু আমার প্রত্যেকটা ক্যারেক্টারের মানে হাঁটা, কথা বলা, মানে ইভেন নিঃশ্বাস নেওয়া, সবকিছু আমি কিন্তু নিজের মতো করে ডিরেক্টরের সাথে বসে এটাকে ঠিক করি যে আমি আসলে একে আমি এভাবে দেখছি, এবং আমার সাথে আমার ক্যারেক্টার খুবই সাইকোলজিক্যালি কানেক্টেড হইতে হয়, মানে আমার কাছে এটা মনে হয়, এবং এটা আমাকে কিন্তু ইমোশনালি অনেক ড্রেইন করে। তো এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয় বের হওয়াটা, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই সাইকোলজিক্যাল কানেকশনটা থাকে বলেই হয়তো আমার এখনকার যে ক্যারেক্টারগুলা, প্রত্যেকটা ক্যারেক্টারের নাম ধরে ধরে মানুষ চিনে, যে এবং আলাদা করতে পারে যে রেহানা এইটা, সুলতানা এইটা, মুস্কান এইটা, অক্টোপাস এইটা। সো এইটা আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং, বিকজ আমি সাইকোলজিক্যালি প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কানেক্টেড হই, তারপর আমি আমার মতো করে ক্যারেক্টারটাকে সাজাই। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আরেকটা জিনিস ওকে যেটা জিজ্ঞেস করছিলা যে ডিরেক্টরের সাথে কনফ্লিক্ট হওয়াটা, এটা আমার তো ডিফারেন্স অফ অপিনিয়ন না, এটা কনফ্লিক্ট। আমার ক্ষেত্রে আমি একদম কনফ্লিক্ট শব্দটাই ইউজ করব, বিকজ আমার সাথে আমার যেটা হয়, আমি যেরকম পার্সোনালিটি, আমার সাথে নর্মাল একটা কনভারসেশনেরই মানুষের অনেক কনফ্লিক্ট হয়ে যায়। সো এটা যদি আমি এখন খুবই ভদ্রতা করে আমার বলার কিছু নেই, আমার ডিরেক্টররা আমার সাথে কাজ করে কিন্তু খুবই আনন্দিত থাকে এরকম না, মানে তারা কিন্তু খুবই বিরক্তও থাকে যে না আমি শিওর ফলাফল দেখে, হ্যাঁ ফলাফল দেখে খুশি থাকে, কিন্তু ফলাফল পর্যন্ত যাওয়ার প্রসেসটা কঠিন, সবার কিন্তু একই রকম না। সো আমার সাথে যেটা হয় যে আমার কিন্তু প্রচুর ডিরেক্টরদের সাথে এরকম মানে একেবারে আমি বলবো আর্গুমেন্ট হয় যে আমি এভাবে চিন্তা করছি, বা আমার সাইকোলজিক্যালি আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা এরকম করবে, ডিরেক্টর হয়তো চিন্তা করেছে এরকম, কিন্তু আলটিমেটলি গিয়ে আমি সেইটাই করতে চাই যেটা ডিরেক্টর চাচ্ছে, কিন্তু আমার যে লজিকটা, আমার জায়গা থেকে আমার যে স্ট্যান্ডটা, আমি সেটা সবসময় বলতে চাই, এবং আমি মনে করি যে সেই ভয়েসটাও থাকাটা জরুরি একজন হিউম্যান বিং হিসেবে, একজন অ্যাক্টর হিসেবে। এটা একটা কালেক্টিভ আর্ট, কারণ কি না, এটা কালেক্টিভ ওয়ার্ক, কিন্তু অনেকে মনে করেন
এইটা আমার কাছে মনে হয় যে এখন নতুন যারা কাজ করছে বা আগেও যারা কাজ করছিলেন তাদের এই জায়গা থেকেও একটু বের হওয়াটা জরুরি, যারা ডিরেক্টর আছেন। যে হয় না যে শুধু আমি যা চিন্তা করছি তাই যে ঠিক হবে, মানে ওপেন থাকা আর কি, এইটা না। কিন্তু তো রেহানাতে এরকম অনেক হয়েছে যে 2-3টা জায়গা যেই মোমেন্টগুলো আমি ইন্টারন্যাশনালি ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েটেড, আমার যেই মোমেন্টগুলো হয়েছে সেই মোমেন্টগুলো কিন্তু আমার এবং ডিরেক্টর দুইজনের মানে কালেকটিভ একটা এফর্ট ছিল। সো আমার কাছে মনে হয় যে ওই সম্মানটাও ডিরেক্টর যে আছেন তাকে দিতে হবে একজন অ্যাক্টরকে, মানে আমরা যাতে ওই কথাগুলো ওই স্পেসটা পাই যাতে আমরা আমাদের মতামতটাও দিতে পারি। there is no right and wrong in that, মানে ওই ক্যারেক্টারটার জন্য এটা হচ্ছে মাথায় আগে সেট করতে হবে যে আমি পার্সোনালি যে ভ্যালুজে বিশ্বাস করি ওটার সাথে কনফ্লিক্ট করবে, আগে নিজেকে একটা রিবুট দিতে হয়, সো এমপ্যাথাইজ করতে হয় কি ওই ক্যারেক্টারের সাথে, দেন ইট কামস টু দ্য ডিরেক্টর। কারণ ডিরেক্টর টু ডিরেক্টর না ভ্যারি করে আসলে, কারণ এক একজনের কেউ হচ্ছে তোমাকে সাথে সাথে নিয়ে চলবে, কেউ হচ্ছে তোমাকে আগে আগে পুশ করে পিছিয়ে থাকবে। সো এটার উপর এটা হচ্ছে ডিপেন্ড করে যে ক্যাপ্টেন আমাকে কতটুকু দেখাচ্ছে নাকি আমাকে পুশ করতে চাচ্ছে। সো দুই ওয়েতেই ভালো যে তুমি ইউ ক্যান পুশ ইউর লিমিট টু দ্য হাইয়েস্ট। ইন এনি কেস ডিরেক্টরের উপর যদি ডিপেন্ড করা যায়, মানে আমাদের যেটা হয় আসলে আর কি যে আমার আসলে বুঝতে হবে যে ডিরেক্টর জানেন কিনা উনি কি চাচ্ছেন, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা যদি আমি বুঝতে পারি দেন আই উইল বি ফাইন। সো হ্যাঁ তাহলে আপনি আমাকে পিছন থেকে পুশ করেন বা সামনে থেকে টানেন, সমস্যা নাই, জাস্ট ইফ ইউ নো দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি। এরকম মাঝে মাঝে হয় যে আপনার মনে হয় যে ডিরেক্টর ঠিকঠাক মতো জানতে পারে। আচ্ছা এটা হয়, মানে এটা ডেফিনেটলি হয়, এটা কিন্তু এটা বলতে হবে, এটা শুনতেও হবে ডিরেক্টর হিসেবে তোমাকে। আমি তো এখানে বলতেছি কারণ হচ্ছে কি এটা তো হয়, এবং আমাদের কিন্তু ওই জাজ করার ক্ষমতাটা আছে যে আসলে আমরা কাকে বিশ্বাস করব। একজন ডিরেক্টর তার অবশ্যই আমার তো মনে হয় বিশ্বাস না করলে তো ওই জার্নিতেই যাওয়ার কথা। সো ওর পয়েন্টটা খুবই বাট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টও বলছে, সেটা আসলে ইন্টারেস্টিং, যেটা আমরা মিস করে গেছি, যে এই যে যখন স্ক্রিপ্টটা তুমি পেলে, মানে স্ক্রিপ্টটা পাওয়ার পরে সকল ধরনের মোরালিটিকে নিজে থেকে কারণ হচ্ছে তুমি তো ওই চরিত্র নাসির ভাইয়ের মতো, তুমি তো চরিত্র না, সো তোমার অনেক কিছু ওটার সাথে মিলবে না, তোমার অনেক কিছু তুমি ওই সাইকোলজিক্যালি বা ইমোশনালি ওটার সাথে বিশ্বাস করবে না, তুমি ট্রাস্ট করবে না, তুমি ওই জিনিসটাকে তুমি তো বিশ্বাস করো না, তুমি এটাকে প্লে করবে কিভাবে। সো প্রাইমারি ভাবে ওইটাকে একদম ফালায় দাও। স্ক্রিপ্টে থাকে যে আপনি কি করবেন, আপনি কেন করবেন সেটা তো আপনি খুঁজে বের ক্রিয়েট করতে হবে। আচ্ছা আমি জাস্ট আরেকটা জিনিস মাথায় আসলো নাসির ভাই, যে কোনো চরিত্র যখন আপনি সিলেক্ট করতেছেন আপনি আসলে কিসের ভিত্তিতে সিলেক্ট করেন? স্ক্রিপ্ট এবং গল্প, চরিত্র এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই গল্পটা যিনি বানাবেন অর্থাৎ ডিরেক্টর এবং ওনার সাথে যারা থাকবেন টিমমেট সহ। এটা আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গত 2024-এর জানুয়ারির 15 তারিখ আমি একটা কাজ করার কথা ছিল, 15 তারিখ থেকে শুটটা শুরু হবে। তো এটা নিয়ে কথা হচ্ছিল প্রায় সেপ্টেম্বর থেকে, অর্থাৎ প্রায় 3 মাস 4 মাস আগে থেকে আর কি। এর ভিতরে আমি অন্যান্য কাজকর্ম করছি এবং আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি 1 মাস বা 1.5 মাস আগে থেকে ফিজিক্যালি সব কিছু মিলে একেবারে শুধু ওইটার সাথে কাজ করবো। তো এর জন্য ডিরেক্টরের সাথে টুকটাক কথাবার্তা হচ্ছিল। ডিরেক্টরকে আমি চিনি না, আমি অন্য এক পরিচিত ডিরেক্টরের মাধ্যমে তাকে চিনি আর কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম যে ওনাকে আমি যেভাবে চাইছি ডিরেক্টরকে সেভাবে পাচ্ছি না। যেমন মনে করেন আমি হঠাৎ করে আমার মনে হলো যে আচ্ছা এটা নিয়ে কি করা যায়, ডিরেক্টরকে বললাম যে তাহলে আমরা একটু বসি। তো ডিরেক্টর দেখলাম যে কেমন যেন এড়িয়ে যেতে চাচ্ছেন। তো প্রথম দিকে আমি মনে করলাম হয়তো উনি অন্য কাজে ব্যস্ত, কিন্তু পরবর্তী যত তার সাথে আমি কথা বলতে চাইছিলাম দেখলাম যে উনি আসলে বসতে আগ্রহী না। উনি আমাকে বলছেন যে বসে কি করবো, কিন্তু বসে তো আসলে অনেক কাজ করতে হবে, তাই না? আমি কিভাবে বলছি আন্ডারস্ট্যান্ডিং হবে, আমি কিভাবে হাঁটি দেখবে, আমার যাবতীয় সবকিছু দেখে এরপরে কাটছাট করে আমাকে উনি অনেকগুলো ইনপুট দিবেন। ওই ইনপুট পেতে 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 হয়তো আমি ওই চরিত্রটা আস্তে আস্তে রপ্ত করার চেষ্টা করব। তো যখন এরকম দেখলাম এবং অ্যাডভান্সও নিলাম, কিন্তু দেখলাম যে মানে আমার মন মতো করে পাচ্ছি না, তখন আমি 840 কাজ করছিলাম মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে এবং দুবাই চলে গেলাম, চলেও আসলাম। চলে আসার পরে যে দিন থেকে আমাদের শুরু হওয়ার কথা ছিল ওই কাজটার আগে থেকে, ঠিক ওই দিনে আমাকে ডিরেক্টর ফোন করে বললেন যে এটা পিছিয়ে 25 তারিখ থেকে করবেন। তখন আমি বললাম যে কেন ভাই, আজকে 15 তারিখ, আমি তো আসলে 1 মাস আগে থেকে আপনার সাথে থাকার কথা, আমি 1 মাস আগে থেকে অন্য শুট করছি, আমি অন্য শুট কেন করবো যেহেতু আপনি আমার সাথে রেসপন্স করেন নাই।
সুতরাং আমি এটাতে ইনভলভ হবো কিভাবে। তো এসে করে আমি যখন আসলে শান্তি পাচ্ছিলাম না, তখন আমি চিন্তা করেছি এই কাজটা করবো না। তো এবং পরে দেখলাম যে উনি মানে ওনার সাথে অনেক গ্যাপ হচ্ছিল আমার। পরে দেখলাম যে উনি কোনো কিছুতে না পেরে উনি আমাকে বললেন যে আপনি কিন্তু আমার সাথে ডিল করে ফেলেছেন, চুক্তিবদ্ধ। হ্যাঁ, অর্থাৎ আইন নিয়ে আপনি বাধা। তখন আমি একটু কষ্ট পেলাম আর যাই কিছু হবে আইন দিয়ে বা গান করে আমাকে অভিনয় করাতে পারবেন না। এক্স্যাক্টলি, আমি যেতে পারি সেটে, কিন্তু আমি অভিনয় করবো কিভাবে? যাই হোক, ওটা থেকে আমি সরে আসলাম। পাশাপাশি আরেকটা গল্পের কথা বলি, এটা অনেক আগের গল্প, 2017 সালের কথা। সেখানে একটা স্ক্রিপ্ট আসলো আমার, তো আমাকে বললো যে একটা ক্যারেক্টার মনে করেন জাহাঙ্গীর, এটা হচ্ছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ফুল ফোটানোর খেলা, আয়নাবাজি সিরিজের 7টা সিরিজের একটা। এখন আমার যখন স্ক্রিপ্টটা দিল, ক্যারেক্টার বললো, আমি দেখলাম যে স্ক্রিপ্ট মনে করেন 20 পৃষ্ঠার স্ক্রিপ্ট। তো আমি করছি 1 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, কোথাও আমি নাই। 20 পৃষ্ঠার মধ্যে হয়তো 19 নম্বর পৃষ্ঠার মধ্যে কি একটুখানি ক্যারেক্টারটা আছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি, আমার ক্যারেক্টারটা কি? বলি কি আপনি হচ্ছেন খুনিদের খুনি, এভাবে বললেন। এবং আমি দেখলাম যে ডিরেক্টর এবং তার যে বাহিনী, ওইগুলো বিশ্বাস করে আমি কাজটা করলাম। এবং বিশ্বাস করেন ওই কাজটার রেসপন্স আমি আজকের দিন পর্যন্ত পাই আর কি। আমাকে যেমন আশফাক নিবন একবার ওর সাথে কাজ করতে গিয়ে আমাকে ধরে ধরে বলে দিচ্ছে মহানগরের কাজ করতে গিয়ে। তো আশফাক বলছে আপনাকে প্রথম দেখি ওখানে আপনি যেভাবে আসলেন, বন্দুক টেবিল ধরলেন, অর্থাৎ ওনার মনে এটা গেঁথেছে। সুতরাং আমি কার সাথে কাজ করছি এটা খুবই ইম্পর্টেন্ট, চরিত্রটা যত বড়ই হোক না কেন। তো ওই জন্য আমি ওইটা দিকে বেশি মনোযোগ দিই। বাহ। ইমরান, আপনি কিভাবে একটা চরিত্রকে সিলেক্ট করেন? অ্যাক্টিংকে ম্যাক্সিমামই এখন এই সময় এসে আমাদের দেশে সবাই শুধু ভার্বাল প্রসেস মনে করে। এটা আমার কাছে শুধু ভার্বাল প্রসেস মনে হয় না, বা এটা শুধু স্ক্রিপচার প্রসেস মনে হয়, এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস সবসময় লাগে। তো সেই জায়গা থেকে যখন স্টোরিটা আসে, এই গল্পে I don't think about the presence of the character. I think the impact of the character. Impact of the character. কতটা ইম্প্যাক্ট আসলে এই ক্যারেক্টারটার এই গল্পে আছে, ওই সময় খিদেটা কেমন আমার সেটার উপর ডিপেন্ড করে আসলে, যে এই ক্যারেক্টারটা কি আসলে আমার এই পরিমাণ খিদে কি আছে যে এই ক্যারেক্টারটা আমি এই মুহূর্তে করতে পারবো বা করব। ধরেন বোঝানোর সুবিধার্থে বলতেছি, মহানগরের পরে যে পরিমাণ পুলিশের ক্যারেক্টারের কল আসছে জানা, তো এটা তো হয় আমাদের এখানে। ওই ক্ষুধাটা তো ওই সময় ছিল না, হয়তো বা এটা মহানগর না করা থাকলে হয়তো বা থেকে বেটার গল্পে হয়তো বা ওই ক্যারেক্টারটা আসছে। একটাই সিনারিও যে কোনোভাবে যেন প্রিভিয়াসলি কোনো কাজের সঙ্গে নতুন যেটা করছি সেটা কোনো সামঞ্জস্যতা না থাকে চরিত্রটি। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি এরকম একটা সিচুয়েশন আসলো যে আপনার প্রিভিয়াস চরিত্রের সাথে মিলে যাচ্ছে, কিন্তু এমন একটা গল্প বা এমন একজন ডিরেক্টর বানাচ্ছেন যে আপনি তার সাথে কাজ করতেই চান, তখন আপনি কি করবেন? যদি ক্যারেক্টারটা সম্পর্কে আমার কোনো ভাবনা থাকে, অন্য কোনো ভাবনা থাকে, আই উইল ডেফিনেটলি শেয়ার উইথ হিম, যেটা আমি করি। যেমনটা ওইটা আগের প্রসঙ্গে একটু বলি যে সেটে অনেক সময় হয় যে ডিরেক্টরের সঙ্গে হয়তো ভিশনের একটু এদিক ওদিক হয়। তো যেহেতু আমি মনিটর দেখি না, তো আমি ওনাকে বলি যে আমি একটু করে দেখাই, আপনি দেখেন। যদি সেটা না হয় তো মানে he is there or she is there, director is there to correct, না me না। If I don't love, if I don't want, it will not work. Okay, nice. আমি একটু অন্যভাবে বলি। একটা সময়, দীর্ঘ সময় পর্যন্ত তো আসলে চরিত্র আমাকে চুজ করেছে, মানে কারণ আমাদের হাতে থাকে না আমাদের চরিত্র চুজ করার। সো দে লাকিলি হয়তো দেশের খুব ভালো ভালো ডাইরেক্টরদের ভালো কিছু গল্পের শুরুর দিকে কাজ করা হয়ে গেছিল বলে হয়তো এই যে চরিত্র চুজ করেছে সেখানে কোনো ব্লান্ডার ঘটেনি। কিন্তু যেটা হয়েছে প্রফেশনাল জায়গা থেকে এখন, বিশেষ করে যেহেতু আমি এখন একটু টেলিভিশনেও নিয়মিত হচ্ছি, এই ক্ষেত্রে যেটা হয় যে কিছু কাজ আমি জানি এটা আমার করার দরকার নেই, আমি করতে চাই না, বাট আমার ডেইলি এক্সপেন্স আছে, আমার চলতে হবে, আমি আর কিছু করি না, আমার এন্ডোর্সমেন্ট নেই। আমাদের দেশে এন্ডোর্সমেন্ট সেটআপ অভিনেতাদের খুব বেশি ভালো না। প্রথম প্রসেসটা একদমই এক্স্যাক্টলি সবার মতোই। আমার কাছে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্ক্রিপ্ট, গল্পটা আমাকে ভালো লাগছে কিনা, অ্যাজ অডিয়েন্স হিসেবে ভালো লাগছে কিনা, গল্পের যে চরিত্রকে বলা হচ্ছে তুমি করবে সেটা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করছে কিনা। মনোজ ভাইসটার খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন আছে, বলছে যে আমার চরিত্রটাকে যদি গল্প থেকে সরিয়ে ফেলি গল্পটার কোনো ক্ষতি হয় কিনা, যদি ক্ষতি হয় তাহলে আমি গল্পটা করতে চাই, নাহলে করবো না। দিস ইজ ইম্পর্টেন্ট থিং যে আমার চরিত্রটা ছোট বড়,
আপনি আমাকে বলছেন তুমি ছোট চরিত্র বলে করছো না, বিষয়টা না, বিষয়টা ইম্প্যাক্টফুল না। আফসোসের বিষয় হচ্ছে যেটা এখন করার চেষ্টা করি সেটা হচ্ছে যে 10টা প্রজেক্ট বছরে যদি করি, একটা গুড প্রজেক্ট অলওয়েজ রাখি সাথে, যাতে ওইটা অন্তত 6 মাস আমাকে জীবনী দেয়, 6 মাস আমাকে বেঁচে থাকা, মানে ওই যে সার্ভাইভ করার যে অনুপ্রেরণা, মানে বাকি 5টা কাজ যে ব্লান্ডার কাজ ওইটা করার জন্য আমাকে দিয়ে যায়, মানে ফুয়েল দিয়ে যায়। সো দিস ইজ দ্য প্রসেস। মানে আমি আমাদের দেশের একদম পার্টিকুলার পার্সপেক্টিভে বলছি। আর স্টিল নাও যদি আমাকে বলেন অ্যাজ অ্যাক্টর হিসাবে, আমি যতদিন অ্যাক্টিং করার পাবো, মানে সামর্থ্য থাকবে এবং আমি উৎসাহ পাবো কাজটা করতে, ততদিন পর্যন্ত ওই একটাই প্রসেস, ওই 4টা ঘরানা যদি মিট আপ হয় না, তো দুটোই আসলে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে হয়েছে। এবং আমি স্ক্রিপ্ট চুজের ক্ষেত্রে এই প্রসেসটাই মেনটেন করি। আর এইটা তো আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু মানে ইন্ডাস্ট্রি বলাটাও কিন্তু ডিফিকাল্ট, কারণ এটা কিন্তু এখনো একটা ইন্ডাস্ট্রি হিসেবে আসলে গড়েই উঠে নাই। সো আমাদের কিন্তু অনেক কিছু ভেতরে কাজ করতে হয়। আমরা যেভাবে কাজ করি, এইটা আমি তো যেহেতু আমার সৌভাগ্য হয়েছে যে আমি দেশের বাইরে কাজ করেছি, তুমি তো বিশাল ভারদ্বাজের সাথেও কাজ করেছো। আমি কলকাতার কাজ অলমোস্ট আমাদের মতোই অবস্থা, ওদের ওখানেও এরকমই গোজামেল দিয়ে কাজ হচ্ছে। কিন্তু বোম্বেতে কিভাবে কাজ হয়? বোম্বেতে যেভাবে কাজ হয়, মানে আমি শিওর আমরা যেভাবে কাজ করি এটা দেখলে ওরা আমাদেরকে অ্যাওয়ার্ড দিবে যে তোমরা এইভাবে কাজ করে সার্ভাইভ করো। এবং যারা আবার ভালো অ্যাক্টিং করতে চাই, ভালো কাজ করতে চাই, এই দুইটার কম্বিনেশন খুব ডেঞ্জারাস। মানে যদি এরকম হয় যে তুমি সব কাজ করতে পারো, তোমার তেমন সমস্যা নাই, তুমি পারবা এখানে সার্ভাইভ করতে, কারণ তোমার অনেক কাজ হচ্ছে, করে যাও, অসুবিধা নাই। কিন্তু তুমি যদি চুজ করতে যাও যে আমি একটা ভালো স্ক্রিপ্ট চুজ করব, ভালো একটা ক্যারেক্টার চুজ করব, ভালো ডিরেক্টর চুজ করব, তুমি যখন এত চুজ করতে থাকবা, লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তখন আলটিমেটলি গিয়ে তোমার যে আর্থিক অবস্থা হবে সেটা কিন্তু ভয়াবহ। হ্যাঁ, কারণ আমাকে তো কেউ কোনো মানে আমাদের তো কোনো ভাতা নাই যে কেউ কোনো আচ্ছা ঠিক আছে তুমি এখন অবসরে আছো বা তুমি 6 মাস এই সিনেমার জন্য বসে আছো। আমি রেহানার জন্য 3 বছর কাজ করি নাই। সো আমি কিন্তু আমার জমানো টাকা বসে বসে খাইছি, এবং ওরা আমাকে যে টাকা পে করছে সেই টাকার অ্যামাউন্টটা শুনলে মানুষ বলবে যে এই টাকার জন্য তুমি মানে 3 বছর কাজ করো নাই। কিন্তু নিশ্চয়ই চরিত্রটার জন্য। হ্যাঁ, কিন্তু চরিত্রটার জন্য করতে গিয়ে তো আমি তো একটা হিউম্যান বিংও, মানে আমরা শুধু সবকিছুকে গ্লোরিফাই না করে আমরা একটু মাটির সাথে থাকলে বেটার। কারণ কি আমরা তো হিউম্যান বিং, আমাদের কিন্তু সার্ভাইভও করতে হয়। সো আলটিমেটলি গিয়ে ওইরকম একটা চরিত্র পাওয়ার জন্য আমাদের যে ডেডিকেশনটা দিয়ে আমরা আসলে করি, সেটা রেজাল্ট পাইলে তো তখন ভালো লাগে। যেমন আমি হয়তো সারা জীবন রেহানার কথা বলতে পারবো, আমার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে, হ্যাঁ, আমাকে কেউ ভুলতে পারবে না, আমি এত মুখরা রমণী, তারপরও তোমরা চাইলে আমাকে ভুলে যেতে পারবে না। কিন্তু দেখো আলটিমেটলি যে আমাদের সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, আর স্পেশালি আমাদের মেয়েদের ক্ষেত্রে তো খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমি ধরো এখন আমার যেই মানে কনফিউশন গুলো হয় বা আমার যে ঝামেলা গুলো হয়, সেটা হচ্ছে যে আমি যেরকম চরিত্র চাই সেই চরিত্র মার্কেটে কম। ধরো সেই চরিত্রটা আসলো, সেই চরিত্র যে নিয়ে আসলো আমার কাছে, তার আর্থিক অবস্থা ওই রকম না যে আমাকে আসলে ওই পরিমাণে পে করবে, যেই টাকাটা পেলে আমি আসলে ওই একটা বছর বা 6 মাস যে আমি দিব, কিন্তু আমার থাকতে হবে আবার। সো এই যে দোটা না, এই যে কষ্টটা, এইটা একটা অ্যাক্টরকে কিন্তু অনেক ড্রেইন করে। এটা থেকে যদি আমরা কোনোভাবে মুক্তি পেতাম, আমার মনে হয় যে আমরা বাংলাদেশি যারা আমরা কিন্তু অন্য লেভেলের পরিশ্রমী, চিন্তাও করতে পারবে না যে আমাদের এখানে আসলে আমরা কিভাবে সার্ভাইভ করছি বা একটা ইন্ডাস্ট্রি কিভাবে চলতেছে। এটা শুধু অ্যাক্টরদের না, মানে আমি বলছি পুরো ইন্ডাস্ট্রি, ডিরেক্টর, এরা অমানসিক পরিশ্রম করে একটা প্রজেক্ট বানায়। স্ক্রিপ্ট রাইটার যে 6 মাস ধরে 1 বছর ধরে লিখছে এবং তার সেই পরিমাণ এই নাই, এবং সে যে আরেকটা চিন্তা করবে, ক্রিয়েটিভ প্রসেস না, মানে ইট নিড টু বি টাইম, ইট নিড টু বি মানে খুবই অধ্যবসায়ের মতো একটাই। নাসির ভাই তো বললেই যে আমরা একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাই, যে আমি যে 25 দিন থাকি, 5 দিন কাজ করি, কিন্তু এই 25 দিন আমাকে যে একটা লাইফস্টাইল মেইনটেইন করতে হয়। লাইফস্টাইল নট যে তুমি অফিশিয়ালি ল্যাভিশ কোনো লাইফস্টাইলের কথা বলছি, একদম ডিসেন্ট যে প্রসেসের মধ্যে দিয়ে থাকা উচিত আমাদের। মাইন্ডটাকে ঠিক রাখা, অলওয়েজ মনটাকে একদম জায়গায় রাখা, কন্ট্রোলে রাখা, চারপাশের এই যে গ্যাঞ্জাম সেটা থেকে নিজেকে আইসোলেটেড করা, আবার আইসোলেটেড করতেছে মানে তুমিও চ্যাক ঘরে হয়ে যায়। তো এইরকম নানা রকম, বিশেষ করে সংসার জীবন, যাদের সংসার জীবন আছে, সবকিছুতে একটা ইম্প্যাক্টফুল। আমরা না যেতে পারি কোনো ফাংশনে, দেখা যাচ্ছে ওই সময় শুটিং, দেখা যাচ্ছে ওই সময় অন্য কোনো
কোনো কমিটমেন্ট আছে, না যেতে পারি কোনো মানে সোশ্যাল যে আমাদের যে কমিটমেন্ট গুলো সেগুলো আমরা ঠিক রাখতে পারি না, এইটার প্রেশার, পিয়ার প্রেশার, যে তোমার চারপাশে তোমার পকেটে টাকা নাই, তুমি অনেকগুলো মাল্টিপল প্রজেক্ট করছো, কিন্তু তোমার পকেটে, আমার এমনও উদাহরণ আছে, আমার পকেটে আমার 100 টাকা, আমার সুন্দর একটা শার্ট পরে যেতে হচ্ছে ইন্টারভিউটার জন্য, আমার সুন্দর একটু মুখটা ফ্রেশ করে নিয়ে যাচ্ছে, আমি ইন্টারভিউতে পৌঁছাইছি, আমার ব্যাক অফ দ্য মাইন্ড হচ্ছে আমি বাসায় কিভাবে ফিরবো, বাট পিপলস নোস যে আমি অনেক কাজ করছি, আমার তো অনেক টাকা। আচ্ছা, তাহলে এই যে এত প্রতিকূলতার মধ্যেও তাহলে কেউ যদি অ্যাক্টর হইতে চায় নাসির ভাই, তাহলে তাকে কি ধরনের ট্রেনিং এর মধ্যে দিয়ে যাইতে হবে, কি করলে একজন ভালো অ্যাক্টর হইতে পারবে? ভালো অ্যাক্টর হওয়ার কোনো তরিকা আছে বলে আমার মনে হয় না ভাই, আসলে এটা আসলে অনেক তরিকা একটা মূল বিষয়, সেগুলো মানে নির্দিষ্ট কোনো তরিকা নাই যে এরকম করলে একটা ভালো অ্যাক্টর হয়ে যাবে। যেমন কোনো না মানে অধ্যবসায় বা চেষ্টাটা কি করতে যেমন হবে? কোনো একদিন আমাকে ফেসবুকে একজন মেসেজ দিয়েছে যে ভালো ভিলেন হইতে হলে কি করতে হবে, তখন বাজে রাতের 1:30, আমি বললাম যে সময় মতো ঘুমাতে হবে। রাতের 1:30 বাজে তুমি ফেসবুকে ভিলেনের তো রাতেই কাজ নাকি? ভিলেন কাজটাই তো করছে, তোমাকে রাতে ফোন দিয়েছে, ওই তো বললো যে ভালো ভিলেনের কাজ করতে। সেটা হচ্ছে যে আসলে মানে অ্যাক্টরের কথা যদি বলি, যেহেতু অ্যাক্টর নিয়ে কথা হচ্ছে, একজন অ্যাক্টরকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তার শরীর এবং মনটাকে ঠিক রাখা। এটা সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আমি অ্যাক্টরদের কথা বলছি। শরীর আর মনটা ঠিক রাখা মানে যাতে আমার মনটা স্থির থাকে, শরীরটা স্থির থাকে, এবং এটার জন্য আসলে যা যা কিছু করতে হবে, কি করতে হবে, এই যে লাইফস্টাইল ঠিক মতো চালাতে হবে। এখন আমি যদি 2টা বাজে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করি এবং রাতে 2টা বাজে ঘুমাতে যাওয়া প্র্যাকটিস করি, আমাদের মধ্যে কেউ কেউ আছে 5টায় ঘুমায়। না আমরা সবাই এখন তো আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মোবাইল। এটা বুড়া থেকে বুড়া সবারই একই, আমরা অনেক দেরিতে ঘুমাতে যাই, তাহলে তো আসলে হইলো না। তো ওর জন্য অনেক কিছুর ভেতর দিয়ে যাওয়া উচিত আর কি। তার মধ্যে অবশ্যই পড়াশোনা আছে, অবশ্যই দেখা আছে, সিনেমা দেখা আছে, আর অবজারভেশন যেটা করি সেটা আছে। আর একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এগুলো হচ্ছে টুকিটাকি কথা বলছি, আর একটা গুরুত্বপূর্ণ আমার খুব মনে হয় সেটা হচ্ছে যে মানুষের সাথে মেশা। মেইন ওষুধটা সব মানুষ, সব মানুষ, একদম সব মানুষ বলতে সব মানুষ। তো যার কারণে একটা অ্যাক্টর আসলে এক হিসেবে কোনো কাজ নেই, আর হিসেবে তার কাজের কোনো শেষ নেই, তার ব্যস্ততার কোনো শেষ নাই। যেটা বলছিলাম যে মাসে যদি 5 দিন আমি শুট করি, বা বাকি 25 দিন আমি ফ্রি না, কিন্তু বাকি 25 দিন আমার আসল কাজ, ওই 5 দিন তো আমি এঙ্গেজ আছি একটা নির্দিষ্ট চরিত্র নিয়ে, একটা নির্দিষ্ট টিমের সাথে একটা নির্দিষ্ট ছবিতে কাজ করছি, বা কিন্তু অন্যান্য বাকি দিনগুলোতে আসলে আমার সামগ্রিক সবকিছু একা ঘোরা, মানে ও শেষ নাই কোনো, আমার মনে হয় আর কি। একটা একটু তামান্না, তুমি যদি আমাদের একটু বলো অভিনেতা হওয়ার জন্য কি জায়গা থেকে চর্চাটা চলে? আমি জানি না, আমি এখানে হচ্ছে নাসিরের সাথে একমত যে অ্যাক্টর হওয়া আসলে প্রপার কোনো তরিকা আসলে নাই। এটা পুরো বিষয়টা মানে খুবই পেইনফুল বলতে হচ্ছে যখন তুমি একটা স্ক্রিপ্ট পাও তখন থেকে শুরু করে কাজটা শেষ না হওয়া পর্যন্ত ব্যাপারটা এরকম হয়ে থাকে যে দমটা আসলে বন্ধ হয়ে থাকে। তো এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকা, এটা হচ্ছে আমার মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা যে আমাকে তুমি বলছিলে না যে সোহেলকে যে এত প্রতিকূলতা সত্ত্বেও কেন, তো প্রথম ব্যাপারটা হচ্ছে এটা মাথায় থাকতে হবে যে আমি করব। নাসির ভাই অনেক কিছু বলছে, আমার কাছে মনে হয়েছে যে একটা উনি যেটা বলতে যাচ্ছেন যে দের ইজ নো শর্টকাট, তোমাকে আসলে লেগে থাকতে হবে এবং এটা ইনভেস্ট করতে হবে, যে পড়ালেখা করা, ঠিকঠাক মতো সময় মতো ঘুমানো, এই জিনিসগুলো আমার মনে হয় সবার আগে লাগবে। এই জন্য আমি বললাম যে প্রপার লাইফস্টাইল, খাওয়া দাওয়া, মুভি দেখা, ঘুমানো, মানে এগুলো আসলে অন্য আমার হ্যাঁ। এখন আমার একটা ফ্রেন্ড ও ব্যাংকে জব করে, ওর লাইফস্টাইল যেরকম, আমার লাইফস্টাইল আসলে এরকম হওয়া যাবে না। আমার লাইফস্টাইল আসলে খুবই ডিসিপ্লিন হতে হবে। আমি জানি যে মানুষ মনে করে যে আমাদের লাইফ আমরা খুব পার্টি করে বেড়াই, আমরা রাত জাগি, এরকম না। আসলে আমাদের আসলে টাইমলি হচ্ছে আসলে সবকিছু একটা রুটিন অনুযায়ী ফলো করতে হবে। আমি আমার ছোটবেলার একটা ছোট্ট একটা গল্প বলতে চাচ্ছি। আমি অনেক ছোট, তখন আমি হয়তো 2-3 বা 3-4 এরকম পড়ি। তো আমাদের বাসায় আমাদের কোনো একটা আত্মীয়ার দীর্ঘদিন বিয়ে হচ্ছিল না, তো ওনার জন্য একটা ঘরোয়া টোটকার ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে এক মগ মানুষকে আনা হয়েছে, কি যেন সে মানে ধ্যানে বসে দেখবে। আমি হচ্ছে মিডিয়াম পাশে রেখেছেন, আমি অনেক ছোট, উনি আমার পাশে বসে আছেন। সামনে একটা গ্লাস পানিওয়ালা, একটা সাদা কাগজ আর কিছু চাল, আর এদিকে দরজার মধ্যে আমার মা আর আমার সে আত্মীয়া আর কেউ ওই পর্দার আড়ালে আছে, দুটো কথা বলছে। আর ডাক্তার যিনি
কবিরাজ বলতো, উনি আমাকে নিয়ে বিভিন্ন কাজকর্ম করছেন। উনি আমাকে বলছেন যে গ্লাসের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন, পাচ্ছ? তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। চালের মধ্যে দেখতে পাচ্ছ? পাচ্ছি না। সাদা কাগজে, ও সাদা কাগজে আমার অবস্থানে যা করছিল এটা পরে এসে আমি টাইপ করেছি। এতক্ষণ ধরে দেখতে পাচ্ছ জিজ্ঞেস করছে, আমার হ্যাঁ দেখতে পাচ্ছি। যেমন আকাশের দিকে তাকিয়ে থাকলে আমার মেয়েকে অনেক ধরনের কিছু একটা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি একটা লোক একটা বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। তখন এই লোকটা এই কথাটা পিক করলো, বলকি হ্যাঁ এই যে বিয়ে হচ্ছে না, ওকে জাদু করেছে একটা মানুষ এসে এই। তখন এই যে কথা বলছে উনি, তখন আমি ভেবে দেখছিলাম উনি আবার আমাকে ফিরিয়ে দিলেন, এখানে থাকো, অর্থাৎ আমার কোথাও ছুড়ে যাবে, মনোযোগটা যাতে এখান থাকে। সেই নষ্ট হয়ে গেলে আমি ওই চেহারাটাও ভুলে যাবো, সে আর ওই তরিকা যেতে পারবে না। অর্থাৎ মনোযোগের কথা বলছি, পূর্ণ মনোযোগে কিছু দেখা বা পূর্ণ মনোযোগে কাজ করা, এই 10-12 ঘন্টা যখন আমরা থাকি আর। কিন্তু এখানে আমরা সবাই অ্যাক্টর, আমরা আমার মনে হয় সবাই একমত হবে, আমরা যখন যাই সেটে তখন আমরা মানে অ্যাক্টরদের কথা বলছি, অনেক ধরনের অ্যাক্টরকে দেখি, অনেকে দেখতে গিয়ে ফাজলামো করছে বা এই করছে সেই করছে। কিন্তু আমি বলতে চাচ্ছি কোনো কিছু বাদ দিয়ে যদি শুধু তুমি ওটা নিয়ে ভাবো, তাহলে ওই ক্যারেক্টারটা কোন একটা ছোট বিজনেস আবিষ্কার হতে পারে। ওই যে ডায়লগগুলো ওগুলো যদি আমি আওড়াতে থাকি, দেখা যাবে যে একটা পজ এক জায়গায় বাড়ালাম, একটা কমালাম, অর্থাৎ পূর্ণ মনোযোগে শুধু ওটার সাথে থাকা, তাহলে হয়তো ভালো অ্যাক্টিং করা সম্ভব। আর ভালো অ্যাক্টিং করা সম্ভব হলে একটা ভালো অ্যাক্টরও হওয়া সম্ভব। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই। আমার মনে হয় যে প্রথম যেটা হচ্ছে যে এটা একসেপ্ট করতে হবে যে অ্যাক্টিং আসলে খুবই কঠিন একটা কাজ। আমাদের একটা সবার একটা মিসকনসেপশন আছে, খুবই কিছু না করে অ্যাক্টিং করে যাই, চলো। হ্যাঁ, এই মিসকনসেপশনটা থেকে বের হয়ে আসতে হবে। আর এই যে কঠিন জীবনটা তুমি চুজ করবা, সেটার জন্য মেন্টালি রেডি হতে হবে, না হলে আসলে কোনো কিছু হবে না। হলে ওই যে গিয়ে শর্টকাট খুঁজতে হবে। এবং তুমি তো আসলে ভালো অ্যাক্টরের কথাই জিজ্ঞেস করলা, সো এই জন্য আমি বললাম যে বেসিক জিনিস হচ্ছে আসলে এটা। কারণ আমাদেরকে কিন্তু অনেকে আসেন, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই শুট করতে, অনেকেই কিন্তু আমাদেরকে দেখে, যেমন বাঁধনাপুকে দেখে হয়তো কেউ স্টার স্ট্রাক হয়ে গেল, বা নাসির ভাইকে, ও ওয়াও ভাই আপনাদের শুটিং দেখতে আসছি, 1 ঘন্টা পরে কিন্তু তেল শেষ হয়ে যায়। ভাই আপনি একই শট দিয়ে যাচ্ছেন, ভাই আপনারা আর কতক্ষণ করবেন? মানে সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট জব। আমি বলছি না যে অন্য জব হচ্ছে কঠিন, বাট এটা হচ্ছে মাইন্ডের খেলা আর কি, পুরো জিনিসটাই। বডিটাও আমার মাইন্ডটাই কন্ট্রোল করছে। সো খুবই এখানে সবার সাথে আমার কাজ হয়েছে। আমি একজনের কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে নূর। নূরকে আমি দেখেছি মহানগরে কাজ করতে গিয়ে সে রুম থেকেই বের হতো। আমরা কিন্তু বের হতাম, এই হয়তো এখানে আড্ডা দিচ্ছে ওখানে। নূরকে আমি ওই মোল্লার কাছে জিজ্ঞেস করতাম, সে মোল্লার কাছে, নূর কোথায়? নূর ওখানে, অর্থাৎ সে ওখানেই আছে। তার মনোযোগটা আমি ওই গল্পটার জন্য বললাম যে কাগজের দিকে মানে পূর্ণ মনোযোগে শুধু ওই ক্যারেক্টারটা নিয়ে থাকা। এর ফাঁকে কি করছে না করছে আমি জানি না, কিন্তু আমি তো তবুও আমার মনোসংযোগটা বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু ও দেখলাম যে ওকে আমি বের হতে দেখি নাই আর কি, শুধু যখন তার ডাক পড়ে যে পরে সিন বা তখন হয়তো সে বের হয়ে যাচ্ছে, তার কস্টিউমে কিনে নিতে হচ্ছে, ওই রুমের মধ্যে থাকে সবসময়। তো ওরকম পূর্ণ মনোযোগ থাকলে, এবং আমরা সবাই দেখেছি মহানগরে সে কি করেছে। এক্স্যাক্টলি যেটা হইতেছে যে আপনি আসলে কি করবেন, মানে এইটা তো আগে ফাইনাল প্রথমে ডিসাইড। মানে প্রশ্নটার যদি অ্যান্সার প্রাইমারি হয় যে আমি পুলিশ হতে চাই, আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সো আমরা কি করি? পড়াশোনাটা করি, একাডেমিক পড়াশোনা করি। সো এই প্রফেশনটার একটা প্রসেস আছে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি এমন অ্যাক্টর হতে চান, সেইটা তো আপনার মনে আসতে হবে। মানে আপনি মানে এই জবটা কেন করতে চান, বা এইটা আপনার ভালো লাগে, বা আপনাকে গল্প বলতে ভালো লাগে, বা আপনি গল্প শুনতে পছন্দ করেন, বা দেখাতে পছন্দ করেন, বা নিজেকে ইভেন দেন শো বিজনেসের যেটা কাজ আপনাকে নিজেকে শো অফ করা, আমি ওই পার্টিকুলার টার্মও বলি, তো ওইটা আপনার ভালো লাগছে। হ্যাঁ, যদি ভালো লাগে, ফার্স্ট কাজই হচ্ছে প্রফেশনটার প্রসেসটা কি সেটাকে ফাইন্ড আউট করা। সেটা নানা রকম ইয়ে হতে পারে, থ্রু থিয়েটার, থ্রু নিজের প্র্যাকটিস, থ্রু মানে লিটারেচার পড়া, বা নিজে নিজে যদি কিছু কেউ ইয়ে হতে চায়, নানা রকম। অ্যাক্টিং এর জন্য একাডেমি কি লাগবে আমি এখন অতটা ই করি না। একটা সময় এটা আমিও বায়াস ছিলাম যে প্রচুর একাডেমি কি দরকার আছে, বাট সেটা ছাড়াও একজন অ্যাক্টর হয়ে উঠতে পারে, কিন্তু ওই যে সেলফ ট্রেনিংটা লাগবে। বাট তোমার কাছে তুমি যেটা বললা যে মানে আমার কাছে মনে হয় থিয়েটারের একটা কিন্তু অনেক বড় ভূমিকা আছে। আমি ওই জায়গায় আসছি। আসেন, আমি যে আচ্ছা, এটাই আমি আপনাকে জিজ্ঞেস করতাম। আপনি বলেন তো যে যদি আপনার কি মনে হয় যে যদি আপনি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের হতেন বা আপনার এক্সপেরিয়েন্স থাকতো, আপনার অ্যাক্টিং কি আরো সমৃদ্ধ হতো? সেটা আমি বলতে পারছি না, যেহেতু আমি এটা জানি না। আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে থিয়েটারে যে শুধু অ্যাক্টিংটাই প্র্যাকটিস করায়
পুরো লাইফস্টাইলটাই এখানে আসলে যারা lifestyle। থিয়েটারে আছে তারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমাকে দেখে কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে যে আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, ওকে বিকজ অফ মাই ডিসিপ্লিন। আমার সময় মতো যাওয়া, আমার ডিসিপ্লিন, আমার ক্যারেক্টারের প্রতি সিনসিয়ারিটি, এগুলো দেখে মানুষ মনে করে যে আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। তার মানে কি, যারা আসলে থিয়েটার থেকে আসে তাদের ওই স্কুলিংটা হয়ে আসে যে আসলে কিভাবে একটা ক্যারেক্টারকে সে ডেভেলপ করবে বা একটা ক্যারেক্টার হয়ে উঠবে। হ্যাঁ, তো ওইটা কিন্তু দরকার আছে। আমার ব্যাকগ্রাউন্ড থিয়েটার হোক আর না হোক, আলটিমেটলি গিয়ে আমি এরকম না যে গেলাম আর হয়ে গেল, এটা ম্যাজিক না, এটা একেবারে ম্যাজিক না। এটার জন্য আমাকে পরিশ্রমটা দিতে হবে এবং এটা সবাইকে জানতে হবে এবং মানতে হবে। এটা এরকম না যে গেলাম আর হয়ে গেল। আমি ইউটিউবেও এখন ইউটিউবে যথেষ্ট রকম আমার একটা খুব এক্সপেরিয়েন্স হয়েছে যে পৃথিবীর নানা রকম অ্যাক্টরদের ইন্টারভিউ আছে, নানা রকম ডিরেক্টরদের ইন্টারভিউ আছে, তাদের অ্যাক্টিং প্রসেস নিয়ে, তাদের এক্সপিরিয়েন্স নিয়ে তারা কনভারসেশন করছেন। ওখান থেকে অনেক কিছু বোঝা যায়, শেখা যায়। আমি ইভেন ওই এক্সপিরিয়েন্সের সাথে নিজের এক্সপিরিয়েন্সও মেলানো যায় যে আমিও তো সিমিলার কাইন্ড অফ প্রবলেমে পড়েছিলাম, আমিও তো সিমিলার কাইন্ড অফ প্রসেসের মধ্যে দিয়ে যাই, তাহলে তারা কিভাবে আগাচ্ছেন, আমি কিভাবে আগাচ্ছি। সো একটা কমিউনিকেশন তৈরি হতে থাকে। আর যেটা বাদলকে আপনি প্রশ্ন করলেন যে ওই যে ট্রেনিং যে কাউকে আসলে শার্প করে। আপনি একটা নিয়ম, আপনি একটা প্রসেস জানেন, আপনি একটা কাজ জানেন, কিন্তু সেটা যদি একটা ট্রেন আপের মধ্য দিয়ে আসেন, সেই কাজটা আরো বেশি ফ্লারিশ করে, মানে আরো বেশি পিন পয়েন্ট, ওই যে নিটপিক বিষয়টা তৈরি হয়, মানে পারফরমেন্সে। যে আমরা যেহেতু পারফরমেন্স করি, আপনার ডিরেকশন দেয়। তাহলে মঞ্চে অভিনয় এবং ক্যামেরার জন্য অভিনয়, এই দুটার মধ্যে কি ডিফারেন্স আছে? থিয়েটারটাকে যদি বলেছে যেটা মাদার রুট, তাহলে ঠিক আছে, এটা আমাদের ডিসিপ্লিন শেখাবে, এটা আমাদের অ্যাডাপটেশন শেখাবে, এটা আমাদের কনসেন্ট্রেশন শেখাবে, ধৈর্য ধরতে শেখাবে, অনেক সময় সিচুয়েশনকে হ্যান্ডেল করা শেখাবে। মোটামুটি একটা বেসিক ট্রেনিংটা আপনাকে হয়তো দিবে। কিন্তু আপনি থিয়েটারে যেভাবে অ্যাক্টিং করছেন, সেই অ্যাক্টিংটা আপনি স্ক্রিনে করতে পারবেন ক্যামেরার সামনে। দ্যাটস ডিফারেন্ট। ম্যাক্সিমাম দেখবেন আপনি থিয়েটার করে হয়তো, এটা আমার ক্ষেত্রেও সত্য, ওর একদম শুরুর দিকে পারফরমেন্সের মধ্যে এক্সাজারেশনস অনেক বেশি থাকে। মানে ধরেন নাসির ভাই হয়তো রিলেট করবেন, অ্যাকশন বলার পরে ধরেন আপনি দুইজনকে চায়ের দোকানে একটা সিন, ওনারা বসে আছেন, ওনারা বলবে যে আকাশে কি মেঘ দেখছো। তো এটা যদি হয়, তো ধরেন অ্যাকশনটা বলার পরে থিয়েটারটা থেকে, থিয়েটার খুব ভালো অ্যাক্টর, উনি এসে ওইটা কিভাবে বলতেছে যে দেখেছো আকাশে কি সুন্দর মেঘ। এটাকে আমরা জীবনে, আমরা কি বাস্তব জীবনে কি এইভাবে কথা বলি? স্ক্রিন এটা বিলো, লেস ইজ মোর, এইটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় ফান্ডা আর কি স্ক্রিনে। সেখানে আমি যদি ওইভাবে যাই যে আকাশে কি সুন্দর মেঘ, ওইরকমই মনে হবে যে হ্যাঁ থিয়েটারের পারফরমেন্স, আমি একটা খুবই ক্লিশে পারফরমেন্স দেখছি। It needs to be believable, it needs to be natural, it needs to be zero, it needs to be not acting. Screen acting is not acting, theater acting is acting. প্লিজ নাসির ভাই। আমার কাছে কিছু জিনিস মনে হয়েছে, যেমন থিয়েটারের ক্ষেত্রে ডিরেক্টর আমাকে যা যা কিছু বলেছেন, তো আমি যখন মঞ্চে, তখন আমি যখন ভুলভাবে করবো, অনেক কিছু করবো, তখন ডিরেক্টরের মাথার চুল ছেঁড়া ছাড়া কোনো উপায় নেই, কিচ্ছু করতে পারবে না, ইউ আর অন ইওর ওন। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে যে উল্টাটা, এখানে ডিরেক্টর অনেকবার কাটতে পারবেন, ডিরেক্টর আমাকে বলতে না ওভাবে এভাবে করেন, এটা একটা বিশাল ডিফারেন্স। আর তো বললোই, আমার কাছে একটু এখানে একটু অপোজিশন একটু আইডিয়া আছে, সেটা হচ্ছে যে এইটা যেমন সত্য, আবার এইটাও সত্য যে আসলে অ্যাক্টিং, পার্টিকুলার অ্যাক্টিং প্রিপারেশন এন্ড ইয়ের খুব বেশি ডিফারেন্স নাই, টেকনিক্যাল ডিফারেন্স। হ্যাঁ, অন শুট বা পারফরম্যান্স টেকনিক্যাল ডিফারেন্স কি হচ্ছে যে আপনি থিয়েটারে কি হয়, আপনি একবার শুরু করে দিলেন, তারপরে শেষ করতে হবে, কিন্তু সেখানেও কিন্তু আপনি উইংসে চলে আসছেন। সিনটা শেষ করে আপনি উইংসে চলে আসছেন, ওখানে একটা ছোট্ট ব্রেক হয়, আমরা গ্রিন রুমে যে একটু চা খাই, গলা ঠিক করে নিয়ে আসছি, হয়তো এক একজনের প্রসেস এক এক রকমের, আইসোলেশনে থাকে, আবার কেউ আইসোলেশন থাকে না, এটা একটু একটু ভ্যারি করে। তো ওইটা যেমন একটা, এখানে হচ্ছে কি হয়তো একদম শেষের সিনটা যখন খুবই ইমোশনাল জার্নি, আপনি সিনেমাটা শুরুই করেন না, ওটা প্রথম দিনে হয়তো এই যে অভ্যস্ততাটা তৈরি করা, তখন কি হয়, আমরা থিয়েটারে শিখছি যে
এই যে সিনটাই ঢুকবে, এই সিনটা ঢোকার আগের সাবটেক্সটটা মনে নিয়ে তারপর ঢুকো। তো সেম জিনিস ওইটা, যে আমি প্রিভিয়াস সিনটা মাথায় নিয়ে আমি পার্টিকুলার ওই সিনটা শুট করছি। টেকনিক্যাল শুটের কথা কি বলছে, যেটা মানে হলো যে এক্সাজারেশন, পারফরম্যান্সের এক্সাজারেশন। এখন টেকনিক্যালিও থিয়েটারে অনেক সাউন্ড, এটা প্রিভিয়াস জেনারেশনে বিশেষ করে ইয়েদের সময় যখন 18 শতকে বা 16 শতকে বা 17 শতকে যে ধরনের থিয়েটার হতো বা রাশিয়াতে বা ইয়েতে বা ইভেন 20 শতকেও, তখন তো সাউন্ড সিস্টেম ছিল না। সো প্রোসেনিয়ামের একটা ক্ষেত্রে এবং হলগুলোর প্রজেকশন লাগতো। আর একটা হচ্ছে ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করে, কারণ আপনি তো থ্রু ইওর ডায়ালগস এর মাধ্যমে দর্শককে আপনার ইমাজিনারি ওয়ার্ল্ডে ঢুকাচ্ছেন, যেটা আপনার ইয়েতে দরকার হচ্ছে। সাসপেন্স অফ ডিসবিলিফ হচ্ছে থিয়েটার, আর এটা তো একদম রিয়েল লাইফ দেখতে পাচ্ছেন। সো ওই যে একটু ডিফারেন্স। আমি যেহেতু স্ক্রিন দিয়ে শুরু হয়েছে, দেন ইন বিটুইন আমি থিয়েটারে গেলাম, এবং তুমি যখন হচ্ছে 6 মাস 7 মাস ধরে প্র্যাকটিস করতে থাকো, তখন না ভিতরে এক ধরনের স্থিরতা আসে। তখন মনে হয় যে এনিথিং কামস আই উইল হ্যান্ডেল ইট। তো এই ধরনের, এটা এক ধরনের কনফিডেন্স বুস্ট আপ করে। এটা হচ্ছে আই থিঙ্ক ট্রেনিং এ অ্যাড করা যায়, যে ট্রেনিং কেন দরকার আসলে। তার আগে পর্যন্ত আমার জন্য না, ওই থিয়েটার করার আগ পর্যন্ত আমার জন্য প্রত্যেকবার যতবার আমি স্ক্রিনে শুট করতে গেছি, প্রথম দিন হচ্ছে আমার নজিয়া, হাত কাঁপছে, শরীর কাঁপছে, কথা বেরোচ্ছে না, ফার্স্ট ইয়েতে সব ভজভট এরকম হবে। হ্যাঁ, ফার্স্ট 2 days গেলে দেন ইটস ফাইন। বাট আমি যে 7 মাস ট্রেনিং করছি থিয়েটারে, তারপরে কিন্তু আমার এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। দেন আমি প্রথম দিন থেকেই অ্যাটলিস্ট ভিজিবলি আমি নার্ভাস না, ভিজিবলি আই এম কাম অ্যান্ড কুল।